হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উপপাদ্য 28 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্যটি আলোচনা করার আগে আগের চ্যাপ্টারে কয়েকটা জিনিস রয়ে গেছে, যে জিনিসগুলো তোমাদেরকে আমি আজকে বোঝাবো। তো সেই জিনিসটা বোঝানোর আগে তোমাদের কয়েকটা জিনিস জেনে রাখা দরকার। তো সবটা নিয়েই আমি আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়। অর্থাৎ এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। ঠিক অপোজিটলি অর্থাৎ ভাইস ভার্সাও এই জিনিসটা হবে। অর্থাৎ এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই বাহু দুটো সমান হবে। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। অর্থাৎ এই যদি একটা ত্রিভুজ হয়, এই বাহুটাকে আমি এই অবধি বর্ধিত করলাম, অর্থাৎ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি অবধি বর্ধিত করলাম, তাহলে এ সি ডি কোণ একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। এই কোণটা হবে গিয়ে এই দূরবর্তী অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি। সেই জিনিসটাই আমি এখানে লিখেছি। এই জিনিসটা একটু পরে লাগবে, তো সেই জন্য তোমাদেরকে আমি একবার এখানে বুঝিয়ে দিলাম। প্রয়োগ 1। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বি ও সি কোণ আর বি এ সি কোণের মধ্যে সম্পর্ক কি হবে তা নির্ণয় করি। পরিকেন্দ্র মানে হচ্ছে গিয়ে লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেখানে মিলিত হয়, সেটা হচ্ছে কি সেই বিন্দুটাকে বলবো আমরা পরিকেন্দ্র। অর্থাৎ একটি ত্রিভুজের বাইরে যে বৃত্তটা হবে সেটা হবে পরিবৃত্ত। তো দেখো এখানে ছবিটা, এবিসি ত্রিভুজ আছে, যার পরিকেন্দ্র হচ্ছে গিয়ে ও, আর আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে সম্পর্ক নির্ণয় করতে হবে বি ও সি এই কোণটা আর এই কোণটার মধ্যে, অর্থাৎ বি এ সি কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে এখানে, আমি আগের প্রমাণে তোমাদেরকে বলে দিয়েছিলাম 4টে পয়েন্ট, 1 2 3 4। তো ফার্স্ট পয়েন্ট কি আছে, অর্থাৎ যা দেওয়া আছে প্রদত্ত এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এই এবিসি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের পরিকেন্দ্র আঁকলাম, ওকে। আর যেহেতু একটা পরিকেন্দ্র বলেছে, তো পরিবৃত্তও হবে, সেই বৃত্তটাও এঁকে নিলাম। এবার কি প্রমাণ করতে হবে, বি ও সি কোণ আর বি এ সি কোণের মধ্যে সম্পর্ক। অঙ্কন কি অঙ্কন করেছি দেখো, এ এবং ও যুক্ত করি, অর্থাৎ এই এ আর এই ও পয়েন্টটা যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করেছি, এ অবধি বর্ধিত করেছি, ওকে। এবারে আসি প্রমাণে। ত্রিভুজ এ ও বি তে, এই দেখো এ ও বি এই ত্রিভুজ, এটাতে কি কি আছে দেখো, এ ও ইজ ইকুয়াল টু ও বি, এই এ ও ইজ ইকুয়াল টু ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কি হবে, যেহেতু এই দেখো দুটো বাহু সমান হয়ে গেছে, তাহলে এর সংলগ্ন কোণ দুটোও সমান হয়ে যাবে, অর্থাৎ ও এ বি কোণ আর ও বি এ কোণ। এই জিনিসটাই তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম, ঠিক আছে। তো এই কোণ দুটো সমান হয়ে গেল। এবারে দেখো বহিস্থ বি ও ডি, বহিস্থ বি ও ডি মানে বি ও ডি এই কোণটা, অর্থাৎ এই ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটা হচ্ছে বি ও ডি। এটা ইজ ইকুয়াল টু কি হবে, এই কোণ আর এই কোণের যোগফল হবে এই বিওডি এর সমান। দেখো সেই জিনিসটি লিখেছি, বিওডি ইজ ইকুয়াল টু ও এ বি প্লাস ও বি এ, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমি এই কোণের সমান করলাম, যেটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। এবার এইটা ইজ ইকুয়াল টু কি লিখেছি, 2OAB। এটা কেন লিখেছি, এই দেখো ও এ বি ইজ ইকুয়াল টু ও বি এ আছে, তো ও বি এর পরিবর্তে আমি ও এ বি লিখলাম। তো এখানে একটা ও এ বি আসবে, এখানে একটা ও এ বি আছে, দুটো ও এ বি মিলে হবে 2OAB। আশা রাখি বুঝতে পেরেছো। এখানে রিজনটা লিখে দিয়েছি দেখো, যেহেতু ও এ বি কোণ ইজ ইকুয়াল টু ও বি এ কোণ। এবারে ত্রিভুজ এ ও সি থেকে
এ ও সি থেকে, এই ত্রিভুজ থেকে কি পাই, AO ইজ ইকুয়াল টু OC, একই রকম ভাবে আগে যেটা একই বৃত্তের ব্যাসার্ধ বলেছি সেটা। অতএব কি এই কোণটা সমান এই কোণটা। ওকে, এবারে দেখো এটা একটা বহিস্থ কোণ, অর্থাৎ এই কোণটা সমান কি হবে, এই কোণের যোগফল আর এই কোণের যোগফল। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে এই কোণটা আর এই কোণটা আমি যোগ করব। দেখো এই 1 ও 2 যোগ করে পাই, অর্থাৎ বিওডি আর সিওডি, বিওডি আর সিওডি এই কোণটা যোগ করলাম, এই কোণটা যোগ করলে কি পাই, অর্থাৎ এইটা যোগ এটা পাবো আমি। ঠিক আছে, দুটো যোগ করলাম। এবারে দেখো 2 আমি কমন নিয়ে নিলাম, বাকি থাকে কি OAB আর OAC, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা। তো এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে পুরো কোণটা পাই আমি, অর্থাৎ BAC কোণটা পাই। দেখো BAC কোণ লিখে দিলাম, অর্থাৎ BOC কোণ। BOC কোণ কেন লিখলাম, এই কোণটা আর এই কোণটা যোগ করে তো আমি BOC কোণই পাবো, তো সেটাই আমি লিখলাম BOC ইজ ইকুয়াল টু 2BAC কোণ। সুতরাং BOC কোণ আর BAC কোণের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, যে এটা যদি এটা যেহেতু কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে তো এটা কেন্দ্রস্থ কোণ বলবো, আর এটা যেহেতু পরিধিতে কোণ উৎপন্ন হয়েছে এটা পরিধিস্থ কোণ। অর্থাৎ আমি কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। প্রয়োগ 2, ও পরিকেন্দ্র বিশিষ্ট, যেহেতু পরিকেন্দ্র বলেছে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। পরিকেন্দ্র বিশিষ্ট ABC ত্রিভুজের ABC কোণ 85 ডিগ্রি, ABC কোণ অর্থাৎ এই কোণটা বলেছে 85 ডিগ্রি। ACB কোণ, ACB কোণ এটা বলেছে 75 ডিগ্রি। ওকে, BOC এবং OBC এর পরিমাণ কত লিখতে হবে, অর্থাৎ BOC অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণ আর OBC কোণ অর্থাৎ OBC কোণ, এই কোণটা কত সেটা আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই সম্পূর্ণ কোণটা বলে দিয়েছে আর এই কোণটাও বলে দিয়েছে, তাহলে এই কোণটা কত সেটা আমরা পেয়ে যাব, কারণ 180 থেকে যদি আমি এটা বিয়োগ দেই, কত বিয়োগ দেবো, 85 বিয়োগ দেবো একবার আর 75 বিয়োগ দেবো। দেখো সেই জিনিসটি এখানে করেছে, তো কত পড়ে থাকে 20 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 20 ডিগ্রি। আর এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 20 ডাবল হয়ে যাবে, অর্থাৎ এটা হবে গিয়ে আমাদের 40 ডিগ্রি। আর এবারে দেখো এই বাহুটা অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা দুটো সমান, তাহলে কি এই কোণটা আর এই কোণটাও সমান হবে, অর্থাৎ বি কোণ যোগ বি কোণ ইজ ইকুয়াল টু সি কোণ বলতে পারবো। আর এবারে দেখো ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে এটা কত 40 ডিগ্রি, আর এটা বি কোণ আর সি কোণ, তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। আর বি কোণ আর সি কোণ যেহেতু সমান, তো আমি সি কোণের পরিবর্তে বি কোণ লিখতে পারি, অর্থাৎ বি কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 140। আর এটা বি কোণ লিখবো, তাহলে কি হবে 2 বি কোণ ইজ ইকুয়াল টু 140 আর বি কোণ ইজ ইকুয়াল টু কত হবে 140 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। আশা রাখি বুঝতে পেরেছো। এখন আমি উপপাদ্য 28 তোমাদেরকে বোঝাবো। দেখো কি দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। সাপোজ এই এ বি সি একটা ত্রিভুজ আছে, এর শীর্ষবিন্দু অর্থাৎ এ বি সি, এদের এই পয়েন্ট থেকে অপোজিট বাহুর উপর একটা করে লম্ব টানা হলো। যেমন এ বিন্দু থেকে লম্ব টানা হলো
বিসি বাহুর উপরে, অর্থাৎ এডি লম্ব বিসি, আর বিই লম্ব এসি এবং সিএফ লম্ব এবি। এটা টানা হলো। এবারে কি প্রমাণ করতে হবে? এডি, বিই ও সিএফ সমবিন্দু, অর্থাৎ এই লম্বগুলো যে কোনো একটা পয়েন্টে মিট করেছে বা পয়েন্টে ছেদ করেছে। ওকে, অঙ্কন কি আছে দেখো, এ বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি সিএ এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। অর্থাৎ এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর সমান্তরাল পি আর একটা রেখা টানলাম। সেম ভাবে এই সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল আর কিউ একটা রেখা টানলাম। আবার এই বি বিন্দু দিয়ে এ সি বাহুর সমান্তরাল পি কিউ একটা রেখা টানলাম। এরপরে পি কিউ আর একটা ত্রিভুজ গঠিত হয়ে গেল। ঠিক আছে, এবারে প্রমাণে আসি। অঙ্কন অনুসারে এটা কি একটা সামান্তরিক হবে, এ সি বি একটা সামান্তরিক, এ বি সি আর এটা একটা সামান্তরিক, আর এ বি কিউ সি এটা একটা সামান্তরিক। সেই কথাটাই এখানে বলে দিয়েছে। এবারে দেখো কি বলেছে, সামান্তরিক এ পি বি সি, অর্থাৎ এ পি বি সি এটা, আর সামান্তরিক এ বি সি আর, এর মধ্যে কি কি পাই, এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু। অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহুটা সমান এই বাহুটা, আর এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহুটা সমান এই বাহুটা। ওকে, তো যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা আর এই বাহুটা সমান, সুতরাং এটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। দেখুন সেই জিনিসটি আমি করেছি এখানে, অর্থাৎ এপি ইজ ইকুয়াল টু এ আর। অর্থাৎ পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ। যেহেতু এটা সমান, অর্থাৎ এ বিন্দুটা এই পি আর বাহুর মধ্যবিন্দু। সেম ভাবে আমি কি প্রমাণ করতে পারবো, এই বি বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু এবং এই সি বিন্দুটা কিউ আর এর মধ্যবিন্দু। দেখো সেটাই লিখে নিয়েছি। আবার আরেকটা জিনিস বলা আছে, দেখো পি আর সমান্তরাল বিসি, অর্থাৎ পি আর এই রেখাটা বিসি এর সমান্তরাল। ওকে, আর এই এডি লম্ব বিসি, কারণ আগেই এটার উপর লম্ব টানা হয়েছিলাম। তাহলে কি বলতে পারি, যে এই এডিটা এই বিসি এর উপর যেমন লম্ব, তেমনি পি আর এর উপরেও লম্ব, কারণ দুটোই সমান্তরাল। এই একটা রিজন। আর একটা রিজন তোমাদেরকে এখানে বলে দিয়েছে। দেখো, যেহেতু পি আর সমান্তরাল বিসি, অর্থাৎ পি আর সমান্তরাল বিসি এবং এডি ভেদক, অতএব এডিসি কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করে 180 ডিগ্রি পাবো। ঠিক আছে, আবার এই এডিসি কোণ আমার 90 ডিগ্রি, কারণ এটার উপর লম্ব আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি হতে বাধ্য। সুতরাং আমরা বলতে পারি এডি লম্ব পি আর। সেম ভাবে আমরা বলতে পারি এই এফসি লম্ব কিউ আর এবং বিই লম্ব পি আর। ওকে, এবারে দেখো এই ছোট ত্রিভুজের কথা ভুলে যাও, এবারে বড় ত্রিভুজে আসো। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে এটা মধ্যবিন্দু, এটাও একটা মধ্যবিন্দু, এটাও একটা মধ্যবিন্দু, এবং এই বাহু থেকে লম্ব টানা হয়েছে, যেটা একটু আগেই প্রমাণ করা হয়েছে। অর্থাৎ এই বাহুগুলি এই বাহুর উপর লম্ব, এই বাহুটা এই বাহুর উপরে লম্ব, আর এই বাহুটা এই বাহুর উপরে লম্ব। লম্ব আছে এবং সমদ্বিখণ্ডক আছে, অর্থাৎ যেহেতু এটা মধ্যবিন্দু এগুলো, তো সমদ্বিখণ্ড আছে, লম্ব আছে এবং সমদ্বিখণ্ডক আছে। তো আমাদের 27 নম্বর উপপাদ্য কি ছিল? আমাদের 27 নম্বর উপপাদ্য ছিল লম্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। তো এই পি কিউ আর ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলো এই ও বিন্দুতে মিলিত হয়েছে। তো এটা আমরা বলতে পারি যে এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। অতএব যেহেতু এটা সমবিন্দু, সুতরাং আমরা এটাও বলতে পারি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলিও সমবিন্দু। এটাই প্রমাণ। আশা রাখি বুঝতে পেরেছো।
কি কি পেলাম একবার দেখো। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, অর্থাৎ লম্ব তিনটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, যেটা আমি আগে তোমাদের বলে দিয়েছি। এই সাধারণ বিন্দুকে কি বলা হয়? এই সাধারণ বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু। অতএব ও ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু। আর এবিসি ত্রিভুজের ডিইএফ বাহুগুলি পরপর যুক্ত করে ডিইএফ ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজটিকে পাদ ত্রিভুজ বা প্যাডেল ট্রায়াঙ্গেল বলা হয়। অর্থাৎ কি বলেছে, ডিইএফ এই যে ত্রিভুজ, এটাকে বলবো আমরা পাদ ত্রিভুজ, আর এইটাকে বলবো আমরা লম্ব বিন্দু। মনে রাখবে, লম্ব বিন্দু হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর অঙ্কিত যে লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে লম্ব বিন্দু। আর পরিকেন্দ্র হচ্ছে গিয়ে লম্ব সমদ্বিখণ্ডকগুলি যেখানে মিলিত হয় সেটা হচ্ছে কি পরিকেন্দ্র। আর এই লম্ব বিন্দু যেখানে আমরা পাবো, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বগুলি যেখানে মিলিত হয়, তারপরে যে এই ডিইএফ ত্রিভুজটা পাবো, এটাকে বলবো আমরা প্যাডেল ট্রায়াঙ্গেল বা পাদ ত্রিভুজ। প্রয়োগ 3। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও লম্ববিন্দু মানে হচ্ছে কি শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে মিলিত হয়। বি ও সি 80 ডিগ্রি হলে বিএসি এর পরিমাণ কত? এই একটা ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজ, এর লম্ববিন্দু পেতে গেলে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব টানতে হবে। তো সেটা ধরি ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এবার কি বলেছে, বি ও সি 80 ডিগ্রি, অর্থাৎ বি ও সি কোণ, এই কোণটা 80 ডিগ্রি। তাহলে কি বলেছে, বি এ সি কোণের পরিমাণ কত, অর্থাৎ বি এ সি কোণ, অর্থাৎ এই কোণের মান কত? দেখো, এটা একটা লম্ব আর এটাও একটা লম্ব, তাহলে 90 প্লাস 90 ইকুয়াল টু 180 হবে। আর এটা যেহেতু 80 ডিগ্রি, তাহলে এটাও 80 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণ অলওয়েজ সমান হয়, তাহলে এটাও 80 ডিগ্রি হবে। আর কোনো চতুর্ভুজ, অর্থাৎ কোনো চতুর্ভুজের চারটে কোণের মান কত হয়? 360 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো, এ কোণ, ই কোণ প্লাস ও কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি হবে, কারণ এ ই ও এফ এই চতুর্ভুজের চারটে কোণের মান 360 ডিগ্রি। এবারে দেখো, এফ কোণ আর ই কোণ, এই দেখো এফ কোণ আর ই কোণ এই দুটো মিলে কত পাই? 180 ডিগ্রি। আর এই ও কোণটা কত পেয়েছি? 80 ডিগ্রি, কারণ এটার অপোজিট এটা বিপরীত কোণ। তো পড়ে থাকে কি কোণ? আমার এ কোণ পড়ে থাকে, এটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অর্থাৎ এ কোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। আশা রাখি বুঝতে পেরেছো। পরের দিন আমি উপপাদ্য 29 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো।